দেখো, আজ আমরা রায়-মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয়ের ১ নম্বর স্কুলটা কভার করব। দেখো, একের দাগের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর মান কিন্তু ১ নম্বর করে, ঠিক আছে? তাহলে দেখো, একের দাগের কর যে প্রশ্নটা আছে, লঘিষ্ঠ আকারে পরিণত করো। দেখো, এখানে আছে ৮৪/১০২। তাহলে এটাকে আমরা লঘিষ্ঠ আকারে দেখো প্রকাশ করলে কি পাবো? দেখো দেখো একের ক দাগের ৮৪/১০২ এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে দেখো প্রথমে আমরা ৮৪টাকে ভেঙে নেব। দেখো ২ দিয়ে আমরা যদি এটাকে ভাঙি তাহলে দেখো ৪২ পাচ্ছি। আবার এই ৪২টাকে যদি ২ দিয়ে ভাঙি তাহলে কত পাচ্ছি? ২১ পাচ্ছি। আবার দেখো ৩ দিয়ে ভাঙলে ৩ সাথে ২১, তাহলে আমাদের কি হচ্ছে? ২ গুণিতক ২ গুণিতক ৩ গুণিতক ৭। তাহলে দেখো ২ গুণিতক ২ গুণিতক ৩ গুণিতক ৭। আবার দেখো এই ১০২টাকে আমরা ভেঙে নিচ্ছি। দেখো ১০২টাকে আমরা ভেঙে নিচ্ছি। দেখো ২ দিয়ে প্রথমে যদি ভাঙি তাহলে কত পাচ্ছি? ৫১। আবার ৩ দিয়ে যদি ভাঙি তাহলে দেখো ৩ 17 ৫১, তাহলে কত পাচ্ছি? ২ ৩ 17। তাহলে দেখো ২ গুণিতক ৩ গুণিতক ১৭। এবারে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, দেখো আমরা যদি এখান থেকে একটা ২ কাটি, এখান থেকে একটা ২ কাটি এবং এখান থেকে যদি একটা ৩ কাটি, এখান থেকে একটা ৩ কাটি, তাহলে উপরে কি পড়ে থাকছে? দেখো ২ আর ৭, তাহলে ২ 7 14 এবং ১৭ থাকছে। নিচে যেহেতু ১৭ আছে তাহলে ১৭ থাকছে। তাহলে এটাই আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ, এটাই উত্তর। এবারে দেখো খ দাগের অঙ্কটা দেখো, ১০২০ পয়সা সমান সমান কত টাকা কত পয়সা। তাহলে দেখো খ দাগের অঙ্কটা যেহেতু আমাদেরকে বলেছে যে পয়সায় রূপান্তরিত, পয়সায় আছে আমাদের টাকায় কনভার্ট করতে হবে, তাহলে দেখো ১০০ দিয়ে আমরা ভাগ করে নেব। দেখো এখানে আমরা ভাগ করে নিয়েছি। দেখো ১০০ একে কত হয়? ১০০। তাহলে এখানে ২ লাভছে। হ্যাঁ, তাহলে দেখো এই যে এবার তো এই ১০০টা ২ এর মধ্যে যাবে না, তাহলে আমাকে আর একটা সংখ্যা লাভাতে হবে। তাহলে আর একটা সংখ্যা লাভানোর জন্য কি পরপর যেহেতু দুটো সংখ্যা আমরা লাভাচ্ছি তার জন্য আমরা একটা শূন্য নিলাম। নিলে কি হচ্ছে? দেখো এখানে ১০০ থাকছে, এখানে ১০ থাকছে, আর এখানে কি ২০টা আমরা সম্পূর্ণভাবে লাভিয়ে দিলাম। দিলে আমাদের কি থাকছে? যেটা আমাদের যে ভাগফল থাকছে সেটা আমাদেরকে টাকায় কনভার্ট হয়ে যাচ্ছে, আর যেটা ভাগশেষ থাকছে সেটাও কি পয়সায় কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা সমান সমান করে ভাগ করে কি পেলাম? ১০ টাকা ২০ পয়সা। ঠিক আছে? এবারে দেখো গদ দাগের অঙ্কটা দেখো, 0 মানে 0.007 ও 0.027 কোনটি বড় ও কোনটি ছোট সেটা আমরা লিখি। দেখো গদ দাগের অঙ্কটা দেখো, গদ দাগের অঙ্কটা দেখো, 0.007 সমান সমান আমরা এই এই যে যদি আমরা এই যে দশমিকটাকে যদি তুলে দিই তাহলে কি পড়ে থাকছে? দেখো শুধু ৭ পড়ে থাকছে। তাহলে ৭, তাহলে উপরে আমরা ৭ দেবো এবং হরে আমরা দেখো এই দশমিকের জন্য আমরা একটা ১ নেব এবং দশমিকের পরে যে কটা সংখ্যা থাকবে সে কটার জন্য একটা করে শূন্য নেব। তাহলে দেখো দশমিকের জন্য আমরা একটা ১ নিয়েছি এবং দশমিকের পরে দেখো ১ ২ ৩ তিনটে সংখ্যা আছে, মানে তিনটে আমরা শূন্য নিলাম। ঠিক আছে? এবারে দেখো 0.027, তাহলে আমরা যদি দশমিকটাকে তুলে দিই তাহলে দেখো এখানে কি থাকছে? শুধু ২৭ থাকছে না? এবার দেখো এই ২৭টাকে আমরা কি করলাম? লবে দিলাম এবং হরে দেখো, হরে আমরা এই দশমিকের জন্য একটা ১ নেব এবং দশমিকের পরে দেখো যে কটা সংখ্যা আছে সে কটা আমরা শূন্য নেব। দেখো ১ ২ ৩ তিনটে সংখ্যা আছে, মানে এই ১-এর পরে আমরা তিনটে শূন্য নিলাম। তাহলে দেখো এর মধ্যে কোনটা বড়? দেখো ৭/১০০০ আছে আর ২৭/১০০০ আছে। তাহলে কোনটা বড়? দেখো তাহলে ২৭/১০০০ বড়। তাহলে ২৭/১০০০ বড় মানে কি? এইটা বড়। তাহলে দেখো আমরা প্রথমে 0.007 এখানে দিলাম, দিয়ে চিহ্ন দিয়ে কি করলাম? দেখো 0.027, তাহলে এই সংখ্যাটাকে বড়, তাহলে এই সংখ্যাটাকে আমরা বড় রাখলাম। এবার দেখো ঘ দাগের অঙ্কটা দেখো, শূন্যস্থান পূরণ করো। একটি আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা সমান সমান কত? তাহলে শূন্যস্থান পূরণটা দেখো, একটি আয়তক্ষেত্রে অর্ধ পরিসীমা, তাহলে আমরা কি জানি? দেখো এটা হলো একটা আয়তক্ষেত্র, মানে কি যার দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্যগুলো সমান হবে এবং প্রস্থগুলো বিপরীত দিকের যে প্রস্থ আছে সেটাও সমান হবে। তাহলে এর অর্ধেকটা বলেছে, মানে কি একটা দৈর্ঘ্য এবং একটা প্রস্থ বলেছে। তাহলে এর যে পরিসীমা মানে কি? এই পরিসীমা মানে কি? এই যে বাহুগুলো, টোটাল বাহুগুলো দৈর্ঘ্যকে আমরা যোগ করে দেবো। তাহলে আমাদের কি বলেছে? অর্ধ পরিসীমা বলেছে না? তাহলে অর্ধ পরিসীমা মানে কি? একটা বাহু এবং এই যে একটা যে দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্যটা এবং এই প্রস্থটা আমরা যোগ করে দেবো। তাহলে দেখো দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা যদি আমাদের সম্পূর্ণ পরিসীমাটা বলতো তাহলে কি করতাম? দেখো ২ গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ করতাম। ঠিক আছে? ঠিক আছে, এটাই আমাদের উত্তর। দেখো এবার দেখো আমরা দাগের অঙ্কটা করব। দেখো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি। তাহলে এই যে ভগ্নাংশটা আছে এটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলবো
এবং এটাকে আমরা কি করব, মিশ্র ভগ্নাংশে কনভার্ট করব, মানে মিশ্র ভগ্নাংশ মানে কি একটা পূর্ণ সংখ্যা নিয়ে আসবো। তাহলে দেখো আমরা দেখো উমদ্দাগের অঙ্কটাকে দেখো আমরা এই সংখ্যাটাকে আমরা প্রথমে ভাগ করে নেব। দেখো হ্যাঁ, এই যে 54 আছে, 54/7, তাহলে 54টাকে আমরা এখানে নিয়ে আসবো, ভিতরে নিয়ে আসবো, নিয়ে 7 দিয়ে ভাগ করব। দেখো 7 7 49, তাহলে 5 কি 5 ভাগশেষ থাকছে, তাহলে যেটা আমাদের ফল থাকছে মানে কি ভাগ ফল থাকছে সেটাকে আমাদের পূর্ণ সংখ্যায় চলে আসবে, এবং 7 যেমন হরে ছিল হরে থাকবে, আর যেটা আমাদের যে ভাগশেষ থাকছে সেটা লবে চলে যাবে। তাহলে 7 পূর্ণ 5 7, তাহলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে দিলাম। ঠিক আছে, এবার দেখো, এবার চর দাগে দেখো, চর দাগে ভাগ করো, এখানে লেখা আছে ভাগ করো, তাহলে আমরা দেখো আগে ভাগটা করে নিই। দেখো চর দাগের অঙ্কটা দেখো, দেখো 67 ভাগ 100 সমান সমান দিয়ে কি করবো, দেখো 67/100 করতে পারি, এটা আমরা করতে পারি, মানে এই ভাগটাকে ভগ্নাংশে নিয়ে আসতে পারি। সমান সমান দিয়ে দেখো এই যে নিচে যে 100 আছে, মানে 100 কটা শূন্য, দুটো শূন্য, তাহলে দুটো শূন্য যদি হয় তাহলে ওপরের সংখ্যার দুটো শূন্যর মানে দুটো সংখ্যার আগে দশমিক হবে। তাহলে দেখো আমরা দুটো সংখ্যার আগে একটা দশমিক দিয়েছি, আর এই দশমিকটা দিয়েছি কারণ এই একের জন্য আমরা দশমিক দিয়েছি, এবং এই যে দুটো শূন্য আছে তার মানে দুটো সংখ্যার আগে আমরা দশমিকটা দেব, আর এখানে কিচ্ছু নেই মানে আমরা একটা শূন্য বসাতে পারি। তাহলে এটাই আমাদের ভাগফল। তোমরা চাইলেও এইরকমভাবে ভাগ করতে পারো। দেখো 100 দিলাম, এই 100 দিয়ে কি 67টাকে তুমি যদি ভাগ করো, দেখো কি পাবে, তোমরা তো এই 100 তো 67-র মধ্যে যাবে না, তাহলে দশমিক খাইয়ে তুমি একটা শূন্য নেবে, নিলে কি হবে দেখো এখানটায় 6 70 হলো। এবার দেখো 100 আর 6 তুমি যদি গুণ করো তাহলে কত পাচ্ছ, দেখো 100 6 তাহলে কত পাচ্ছ, 600 পাচ্ছ। তাহলে এখানটায় তুমি 7 লাভিয়ে দিচ্ছ, 7 আর এই একটা শূন্য, আর এবং তুমি দশমিকের জন্য একটা শূন্য নিলে, তাই তো? তাহলে কি পাচ্ছ দেখো 700 পাচ্ছ, তাহলে 7 10 70, তাহলে উত্তরটা সেই একই। এবার দেখো এখানে কিছু নেই মানে আমাদের একটা শূন্য আমরা বসাতে পারি। ঠিক আছে, এবারে দেখো, এবারে আমরা চলে আসি ছদ্মাগে। একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়, একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। দেখো আমি যদি মনে করি যে এই যে ছদ্মাগের একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। দেখো এই একটা বিন্দু, আমি এখান থেকে একটা সরলরেখা আঁকতে পারি, আবার এখান থেকে একটা সরলরেখা আঁকতে পারি, এই বরাবর আমরা একটা সরলরেখা আঁকতে পারি, এই বরাবর সরলরেখা আঁকতে পারি, এই বরাবর সরলরেখা আঁকতে পারি, মানে কি অসংখ্য সরলরেখা আঁকা যায়। এবারে দেখো ছদ্মাগে হয়ে গেছে, এবার দেখো বর্গিনীজ। দেখো দুটি বক্ররেখা পরস্পরকে কটি বিন্দুতে ছেদ করে, অসংখ্য বিন্দুতে ছেদ করবে। দেখো বক্ররেখা মানে কি, দেখো বক্ররেখা হলো, দেখো বক্ররেখা মানে কি বাঁকা, মানে মানে যে রেখাটাকে কি বেঁকে বেঁকে যায় সেটাকে কি বলবো আমরা, বক্ররেখা বলবো। এবারে দেখো দুটি বক্ররেখা পরস্পরকে কটি বিন্দুতে ছেদ করে, তা দেখো আমি যদি এরকমভাবে যদি এর ওপর থেকে আরও একটা বিন্দুতে মানে আরও একটা বক্ররেখা আঁকি, তাহলে কি অসংখ্য বিন্দুতে কি ছেদ করছে না, তাহলে তাই নাকি, তাহলে আমরা এখানে কি বলতে পারি যে অসংখ্য বিন্দুতে ছেদ করবে। এবারে দেখো ঝড় দেখে দেখো শূন্যস্থান পূরণ করো। রেখাগুলির একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অপর প্রান্তবিন্দু নেই, এই রকম রেখাকে কি বলে, রশ্মি বলে। হ্যাঁ, রশ্মি মানে কি জানো, রশ্মি মানে হলো দেখো একটা যদি আমি এটাকে যদি একটা লাইট ধরি, তাহলে তাহলে দেখো এখান থেকে যে রশ্মিটা বের হচ্ছে, তাহলে এখান থেকে শুরু হচ্ছে, মানে কি একটা প্রান্ত বিন্দু আছে কিন্তু অপর প্রান্ত বিন্দুটা কি নেই, তার মানে কি রশ্মিটা কি বহু দূর পর্যন্ত চলে যাচ্ছে এবং সেটা অসীম আকারে থেকে যাচ্ছে। এবার দেখো দাগের অঙ্কটা করব। একটি সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না কারণ সরলরেখার কি প্রান্তবিন্দু নেই। হ্যাঁ, দেখো প্রান্তবিন্দু বলতে কি, দেখো সরলরেখা তো এইরকম, তাই না, সরলরেখা এইরকম, মানে কি এর কোনো প্রান্তবিন্দু নেই, এ কোথায় গিয়ে শেষ হবে আমরা বলতে পারি না। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি যে কোনো প্রান্তবিন্দু নেই, একটি সরলরেখার কি প্রান্তবিন্দু নেই। তাহলে আমরা যেগুলো আঁকি তাহলে সেগুলো হলো কি এই সরল রেখার একটা অংশ, মানে কি সরল রেখাংশ আমরা আঁকি, কিন্তু সরল রেখা আমরা কখনো কি আঁকতে পারি না, বা মানে তার কোনো প্রান্তবিন্দু থাকে না, সাধারণত তার কোনো প্রান্তবিন্দু থাকে না। আমরা যা আঁকি সরল রেখার একটা অংশ আঁকি, মানে সরল রেখাংশ আঁকি। ঠিক আছে, এবার দেখো টর দেখে দেখো বিয়োগ করো, 3/7 বিয়োগ 5/14। এবার দেখো টর দাগের অঙ্কটা দেখো, বিয়োগ করো
তাহলে কি 3/7 বিয়োগ 5/14, এটাকে আমরা এই যে হরগুলো আছে এই হরগুলোকে আমরা লসাগু করে দেবো, দিলে কত পেলাম? 14 পেলাম। এবার দেখো এই 14টাকে আমরা টোটাল এই হরে বসালাম। এবার দেখো এই 7 14-এর মধ্যে কতবার যায়? দুবার যায়, 7 দিয়ে 14, তাহলে 2 গুণিতক 3 বিয়োগ দিলাম, দিয়ে দেখো এই 14 14-এর মধ্যে কতবার যায়? একবার যায়, তাহলে 1 গুণিতক 5, তার সমান সমান দিয়ে দেখো 2 3-এ কত হচ্ছে? 6, আর এটা কি হচ্ছে? বিয়োগ। বিয়োগ দিলে আমরা কি করলাম? 1 5-এ 5, আর এটা কি থাকছে? হরে থাকছে 14, তার সমান সমান এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো কত পাচ্ছি? 1 পাচ্ছি বাই 14 পাচ্ছি, তাহলে এটাই আমাদের উত্তর। দেখো এবার আমরা 2-এর দাগের অঙ্কগুলো করব। দেখো 2-এর দাগের প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 2 নম্বর করে। দেখো প্রথম যে প্রশ্নটা আছে ক দাগে, প্রীতমের বাবা বাজার থেকে 1/4 কিগ্রা চাল, 2/5 কিগ্রা ডাল এবং 1/8 কিগ্রা আটা কিনেছেন। তিনি মোট কত কিগ্রা জিনিস কিনলেন? চলো আমরা অঙ্কটা দেখো। অঙ্কটা দেখো 2-এর 1-এর দাগে দেখো প্রীতমের বাবা মোট জিনিস কিনলেন কত, তাহলে আমরা কি টোটালটাকে যোগ করে দেবো। দেখো 1/4 যোগ 2/5 যোগ 1/8 কিগ্রা, তাহলে এটাকে আমরা এই যে নিচের যে সংখ্যাগুলো আছে মানে হরে যে সংখ্যাগুলো আছে এটাকে আমরা লসাগু করে নিয়েছি, নিয়ে কত পেয়েছি? দেখো 40 পেয়েছি। এবার এই 40টাকে টোটাল সংখ্যার মানে এই যে টোটাল হরে আমরা বসাবো, 40টাকে বসাবো। এবার দেখো 4 40-এর মধ্যে কতবার যায়? 10 বার যায়, তাহলে 10 গুণ 1। এবার দেখো 5 40-এর মধ্যে কতবার যায়? 8 বার যায়, 5 8-এ 40, তাহলে 8 গুণ 2। এবার দেখো 8 40-এর মধ্যে কতবার যায়? 5 বার যায়, 5 8-এ 40, তাহলে 5 গুণ 1। তাহলে এবার দেখো এই 40টাকে আমরা আবার হরে নিয়ে আসলাম, নিয়ে এসে দেখো আমরাকে এগুলোকে কি করব? গুণ করে দেবো। দেখো 10 1-এ 10 যোগ 8 দিয়ে 16 যোগ 5 1-এ 5, তাহলে দেখো এটাকে আমরা যোগ করে কত পেলাম? 31 পেলাম, আর 40 যেমন হরে ছিল হরে থেকে গেল। তাহলে প্রীতমের বাবা মোট কত জিনিস কিনলেন? 31/40 কিগ্রা। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। দেখো এবার দেখো খ দাগের অঙ্কটা দেখো, সরল করো। দেখো 6/7 মাইনাস দিয়ে প্রথম ব্র্যাকেটের মধ্যে কি আছে? 1/14 প্লাস 5/7। এবার দেখো আমরা সরলটা এইভাবে করবো। দেখো 6/7 মাইনাস 1/14 প্লাস 5/7 প্রথম ব্র্যাকেটের মধ্যে। দেখো প্রথম ব্র্যাকেটের মধ্যে অঙ্কটা আমরা আগে করে নেব। দেখো 6/7 মাইনাস প্রথম ব্র্যাকেটের মধ্যে দেখো যে এই যে হরগুলো আছে এই হরগুলোকে নিয়ে মানে 14 আর 7 এটাকে নিয়ে আমরা লসাগু করব, করে দেখো 14 আমরা টোটাল হরে আমরা বসিয়ে দিলাম। এবার দেখো এই 14 14-এর মধ্যে কতবার যায়? একবার যায়, তাহলে 1 গুণিতক 1, তাহলে কত হলো? 1 গুণিতক 1 মানে কত? 1, প্লাস দিয়ে দেখো 7 14-এর মধ্যে কতবার যায়? দুবার যায়, তাহলে 2, 5-এর সাথে যদি আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি? দেখো 2 5-এ 10, ঠিক আছে, তাহলে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার দেখো সমান সমান দিয়ে 6/7 মাইনাস দেখো 1 আর 10-এ কত হয়? 11, 11/14, তাহলে 11/14। এবারে দেখো এই 7 এবং 14 এটাকে আমরা যদি লসাগু করি তাহলে কত পাচ্ছি? 14 পাচ্ছি, তাহলে আমরা টোটালটাকে আমরা এই হরে 14 বসিয়ে দেবো। এবার দেখো 7 14-এর মধ্যে কতবার যায়? দুবার যায়, তাহলে 2 গুণিতক 6, তাহলে 2 গুণিতক 6 মাইনাস দিয়ে দেখো 14 14-এর মধ্যে কতবার যায়? একবার যায়, তাহলে 1 গুণিতক 11। ঠিক আছে, তাহলে দেখো সমান সমান দেখো 14টাকে আমরা হরে বসিয়ে দিলাম, দিয়ে দেখো 2 6-এ কত হয়? 12, মাইনাস দিয়ে 1-এর সঙ্গে 11 যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? দেখো 11 পাবো। আর সমান সমান দিয়ে দেখো আমরা যদি এটাকে যদি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? দেখো 12 বিয়োগ 11, তাহলে কত পাচ্ছি? 1, তাহলে 1/14। ঠিক আছে, তাহলে এটাই আমাদের উত্তর। এবার দেখো গ দাগের অঙ্কটা দেখো, একটি বর্গক্ষেত্রাকার ভূমির দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমিটির ক্ষেত্রফল কত? তাহলে দেখো আমরা দেখো এখানে এখানে দেখো বর্গক্ষেত্র আমরা কাকে বলবো? দেখো যার দৈর্ঘ্য এবং প্রস্থ কি সমান, মানে কি যার 4টে বাহু দৈর্ঘ্য কি সমান হবে, মানে কি দৈর্ঘ্য যদি 15 মিটার হয় তাহলে প্রস্থ কত হবে? তাহলে প্রস্থ হবে 15 মিটার। তাহলে দেখো বর্গক্ষেত্রাকার ভূমির দৈর্ঘ্য কত ছিল? 15 মিটার। অতএব ক্ষেত্রফল হবে কত? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে কি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণিতক যদি প্রস্থ হয় তাহলে কি দৈর্ঘ্য যতটা 15 আছে তাহলে প্রস্থ কি 15 হবে, তাহলে 15 গুণিতক 15, তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি? 225 কি 225 বর্গ মিটার। যেহেতু আমরা এটাকে ক্ষেত্রফল বার করছি তাহলে এই বর্গ শব্দটা আমরা এখানে বসাবো। ঠিক আছে, তাহলে 225 বর্গ মিটার, এটাই আমাদের উত্তর। এবার দেখো আমরা ঘর দাগের অঙ্কটা করব। দেখো চিত্রসহ সমান্তরাল সরল রেখা কাকে বলে লেখো। তাহলে আমরা ছবিটাও আঁকবো এবং কি করব? তার সংজ্ঞাটাও দেবো। তাহলে দেখো আগে আমরা একটা সংজ্ঞা লিখে নিই। দেখো দুটি রেখা যদি একই দিকে সমান দূরত্ব বজায় রেখে অনন্তকাল চলতে থাকে এবং একে অপরকে ছেদ করে না,
তবে তারা কি সমান্তরাল। দেখো এই একটা রেখা, এই একটা রেখা মানে কি এ বি একটা রেখা, মানে তোমরা এইরকমভাবে ছবিটা আঁকবে। দেখো এ বি একটা রেখা আর কি সি ডি একটা রেখা, তাহলে এই দুটো রেখা যদি এই বরাবর যদি চলতেই থাকে তাহলে কি কেউ কাউকে কি ছেদ করবে? ছেদ করবে না। আর দেখো এদের মধ্যে কি সমান দূরত্ব থাকবে। দেখো এই যে ব্যাপারটা মানে এই যে দূরত্বটা আছে, এই দূরত্বটা কি সমান থাকবে। তাহলে আমরা কি বলতে পারি, যে দুটি রেখা যদি একই দিকে সমান দূরত্ব বজায় রেখে অনন্তকাল চলতে থাকে এবং একে অপরকে ছেদ করে না, তবে তারা কি সমান্তরাল। ঠিক আছে, তাহলে তোমরা এইরকম একটা ছবি এঁকে দেবে। এবারে দেখো আমরা দাগের অঙ্কটা করবো। দেখো দাগের অঙ্কটা কি আছে, দেখো এইরকম একটা ছবি দেওয়া আছে। দেখো প্রদত্ত চিত্রে কতগুলি নাম দেওয়া সরল রেখাংশ আছে এবং সেগুলি নাম সহ উল্লেখ করো। দেখো আমরা দেখো এখান থেকে যদি ধরি, দেখো এই একটা আছে, এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তাহলে ছটা আছে। তাহলে আমরা এখানে কি লিখবো? ছটি লিখে নেবো। দেখো ছটি লিখে নেবো। এবারে দেখো এ বি কি এ বি একটা সরল রেখা, তাহলে দেখো এ বি একটা সরল রেখা, তাহলে সরল রেখা আর যে সরল রেখাংশ এটাকে আমরা এইরকম চিহ্ন দিয়ে প্রকাশ করব। আর এ বি একটা সরল রেখাংশ, আবার কি বিসি একটা সরল রেখাংশ। আবার দেখো সিডি একটা সরল রেখাংশ সিডি। আবার দেখো দেখো ডিই একটা সরল রেখাংশ, আবার এফ একটা সরল রেখাংশ, আবার এফ একটা সরল রেখাংশ। ঠিক আছে, তাহলে আমরা 6টি সরল রেখাংশ এইভাবে পেলাম, আর তোমরা এইভাবে লিখবে। ঠিক আছে, দেখো এবার আমরা 3-এর দাগের অঙ্কগুলো করব। দেখো 3-এর দাগের প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 4 নম্বর করে। ঠিক আছে, দেখো ক দাগের দেখো একটি চৌবাচ্চায় 3-এর 8 লিটার জল ছিল। কিছু পরে সেখান থেকে 8-এর 25 লিটার জল খরচ হয়েছে। আমি বালতি করে চৌবাচ্চায় 5-এর 16 লিটার জল ঢাললাম। এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে দেখি। তাই তো, এবার দেখো তোমরা একটা জিনিস লক্ষ্য করো। দেখো জল ছিল কত? 3/8 জল ছিল। আবার দেখো জল পরে ঢেলেছে কত? 5/16। তাই তো, এটা আমাদের টোটাল জল। এবারে সেখান থেকে আমাদের জল কি তুলে নিয়েছে কত? 8/25 আমাদের জলটাকে তুলে নিয়েছে। দেখো আমরা অঙ্কটাকে এইভাবে সাজাবো। দেখো দেখো চৌবাচ্চায় জল আছে। দেখো প্রথমে ছিল কত? 3/8, এটাকে আমাদের কি এটা জল ছিল। তারপরে আবার কি 5/16 এই জলটা দিয়েছে, আর এই 8/25 এই জলটাকে তুলে নিয়েছে। তাই তো, আমরা এই সরলটাকে করব। দেখো আমরা এই যে প্রথম ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেই সরলটাকে আগে আমরা করে নেব। দেখো 8 এবং 16 এর যে লসাগু, তাহলে কত হচ্ছে? 16 হচ্ছে। তাহলে টোটাল আমরা ঘরে কি করব? 16 দিয়ে দেবো। এবার দেখো 8 16-এর মধ্যে কতবার যায়? দুবার যায়। তাহলে 2 গুণিতক 3 প্লাস দিয়ে 16 16-এর মধ্যে কতবার যায়? একবার যায়। তাহলে 1 গুণিতক 5। ঠিক আছে, এবার ব্র্যাকেট আমরা ক্লোজ করে কি করব? 8-এর 25 বা 8/25 আমরা এখানে বসিয়ে দেবো। এবারে দেখো সমান সমান দিয়ে দেখো 16টাকে আমরা ঘরে নিয়ে আসলাম। এবার দেখো 2 3 6 প্লাস দিয়ে দেখো 1 5 5। ঠিক আছে, মাইনাস 8-এর 25। ঠিক আছে, এবার দেখো সমান সমান দিয়ে আমরা কি করব? দেখো 6 আর 5-এ কত হয়? 11। তাহলে 11 16, তাহলে 11 16 মাইনাস 8-এর 25। এবার দেখো এই দুটোকে আমরা যদি লসাগু করি তাহলে কত পাবো? দেখো 400 পাবো। ঠিক আছে, এই দুটোকে লসাগু করলে আমরা 400 পাবো। এবারে দেখো এবার এই 400টাকে আমরা টোটাল ঘরে বসিয়ে নিয়েছি। দেখো 16 400-এর মধ্যে কতবার যায়? 25 বার যায়। মানে মানে এই দুটো অ্যাকচুয়ালি লসাগু করলে কি হবে না, এরা পরস্পর গুণ হয়ে যাবে। এটা পরস্পর যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে পরস্পর গুণ হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে 16 400-এর মধ্যে কতবার যায়? 25 বার যায়। তাহলে 25 গুণিতক 11 করব। আর দেখো 25 400-এর মধ্যে কতবার যায়? 16 বার যায়। তাহলে দেখো 16 গুণিতক আমরা 8 করে নেব। ঠিক আছে, এবার দেখো সমান সমান দিয়ে দেখো 25 এবং 11 যদি আমরা গুণ করি তাহলে দেখো 275 পাচ্ছি। মাইনাস দিয়ে 16 গুণিতক 8 মানে কত পাচ্ছি? 128 পাচ্ছি। তাহলে 400 আমরা বসিয়ে দিলাম। এবার দেখো সমান সমান দিয়ে এটাকে যদি আমরা মাইনাস করি, মানে 275 মাইনাস 128 যদি করি তাহলে কত পাচ্ছি? 147 পাচ্ছি বাই 400। তাহলে এই জলটা আমার এখনো আছে। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। এবারে খ দেখে দেখো সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার ও একটি বর্গাকার জমি আছে। আয়তকার জমির দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 20 মিটার। প্রতি মিটারে বেড়ার জন্য 7 টাকা খরচ হলে বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে? তাহলে দেখো এখানে আমাদের দেখো এই যে আয়তকার এবং বর্গাকার কি জমিটা কি সমান পরিসীমা বিশিষ্ট, এটাকে তোমাদের খেয়াল রাখতে হবে। চলো দেখা যাক অঙ্কটা আমরা করি। দেখো অঙ্কটা দেখো 3-এর দাগের অঙ্কটা দেখো আয়তকার জমিটির দৈর্ঘ্য কত? আয়তকার জমিটির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ কত? প্রস্থ হলো 20 মিটার।
তাহলে আমরা পরিসীমা কি বলতে পারি দেখো, তাহলে আমরা পরিসীমা বলতে পারি কি 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ বা 40 প্লাস 20। তাহলে কি দৈর্ঘ্য 20 ছিল এবং প্রস্থ 20 ছিল, তাহলে দৈর্ঘ্য যুক্ত প্রস্থ মানে কি 20 প্লাস 40 প্লাস 20 মিটার। তাহলে এটাকে আমরা কি করব দেখো 2 গুণিতক এটাকে যোগ করলে কত হচ্ছে 60 হচ্ছে। তাহলে 2 গুণিতক 60 সমান সমান কি 120 মিটার। 20 মিটারটা কি, এটা হলো পরিসীমা, আয়তাকার জ্যামিতির পরিসীমা। তাহলে আয়তাকার জ্যামিতির পরিসীমা এবং বর্গাকার জ্যামিতির পরিসীমা কি সমান ছিল না? তাহলে ওখানে তো প্রশ্নে আমাদের বলে দিয়েছিল যে আয়তাকার এবং বর্গাকার জ্যামিতি কি একই পরিসীমা বিশিষ্ট জমি। তাহলে কি আয়তাকার জ্যামিতির পরিসীমা এবং বর্গাকার জ্যামিতির পরিসীমা কি সমান। অতএব আমরা কি লিখতে পারি, অতএব বর্গাকার জ্যামিতির পরিসীমা 120 মিটার। তাহলে দেখো 1 মিটার জমি বা 1 মিটার বেড়া দিতে খরচ হয় কত 7 টাকা। তাহলে 120 মিটার বেড়া দিতে খরচ হবে কত, এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো দেখো 840 টাকা। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের উত্তর। এবারে দেখো গদ দাগের অঙ্কটা দেখো। গদ দাগের অঙ্কটা কি আছে দেখো, সরল করি আছে না, সরল করি 10 গুণিতক 6 মাইনাস দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে 5 প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 10 মাইনাস প্রথম ব্র্যাকেটের মধ্যে 5 মাইনাস 2 প্রথম ব্র্যাকেট কভার, তারপর সেকেন্ড ব্র্যাকেট কভার দিয়ে 3 থার্ড ব্র্যাকেট কভার। দেখো এখানে গদ দাগের দেখো সরলটা দেখো, আমরা এই সরলটাকে বসিয়ে নিয়েছি। এবার দেখো আমরা প্রথম ব্র্যাকেটের কাজটাকে কি আগে করব, তার মানে এটাকে আমরা কি করলাম 3 দিলাম আর এটাকে আমরা গুণ করে 60 দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আগে করব, তাই তো। তাহলে দেখো এই 10 মাইনাস 3 আছে, তাহলে কি হচ্ছে দেখো 7 হচ্ছে। তাহলে এটা 7 হলো আর তারপর বাকি সবগুলো কি সবগুলো সংখ্যা এখানে বসে গেল। ঠিক আছে, এবার দেখো এবারে আমরা আগে এই যে অঙ্কগুলো আছে মানে কি 5 প্লাস 7 গুণিতক কি 3, তাহলে আমরা কি করব আগে এই গুণটাকে করব, তাই তো। তাহলে দেখো 3 সাথে কি বা 7 3 কত হলো 21 হলো। তাহলে আমরা কি এখানে 21 দিলাম, দিয়ে সমস্তটা অঙ্কটা আমরা বসিয়ে দিলাম। এবার দেখো এই ব্র্যাকেটের মধ্যে অঙ্কটা আমরা কি আগে করবো দেখো, তাহলে 5 প্লাস 21 তাহলে কত হচ্ছে 26 হচ্ছে। তাহলে দেখো 60 মাইনাস 26 তাহলে কত হচ্ছে দেখো 34। তাহলে এটাই আমাদের কি উত্তর হয়ে গেল। এবার দেখো ঘর দাগের অঙ্কটা আমরা করব। নাসিপা 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেছে। প্রথম ঝুড়িতে 15.825 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 18.387 কিগ্রা আম আছে। দিনের শেষে দেখলো প্রথম ঝুড়িতে 2.178 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 5.188 কিগ্রা আম পড়ে আছে। সে মোট কত আম বিক্রি করলো? তাহলে দেখা যাক অঙ্কটা আমরা এইভাবে করব। দেখো ঘর দাগের অঙ্কটা দেখো, প্রথম ঝুড়িতে থেকে আম বিক্রি করলো কত। দেখো তার আম কি মোট ছিল কত 15.825 তার আম ছিল, এবং তার আম পড়ে আছে কত 2.178 এই আমটা পড়ে আছে। তাহলে আমি যদি এই সংখ্যাটাকে যদি মাইনাস করে দিই তাহলে কত দেখো সমান সমান দিয়ে দেখো 13.647 এই আমটা কি তার মানে সে বিক্রি করেছে। এবার দেখো দ্বিতীয় ঝুড়ি থেকে আম বিক্রি করলো কত দেখো, তাহলে তার আমটা ছিল কত 18.387 এই আমটা ছিল, এবং তার ঝুড়িতে পড়েছিল কত 5.188 আমটা পড়েছিল। তাহলে এই সংখ্যাটাকে আমি যদি মাইনাস করে দিই তাহলে দেখো 13.199 কি কিগ্রা আমটাকে কি সে বিক্রি করেছে। এবার দেখো অতএব মোট সে আম বিক্রি করলো কত দেখো সমান সমান দিয়ে দেখো 13.647 প্লাস দিয়ে দেখো 13.199 মানে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা আমরা যদি যোগ করে দিই তাহলে কত পড়ে থাকছে দেখো সমান সমান দিয়ে 26.846 কিগ্রা আমটা বিক্রি হলো। এটাই তাহলে উত্তর। আজকের আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুলের অঙ্কগুলো কভার করলাম। পরের ক্লাসগুলোতে পরের স্কুলগুলো যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা কভার করে দেবো। এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও। আর এই অঙ্কগুলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবে, আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, চলো বাই, ভালো থেকো।